সাইকোলজিক্যাল থ্রিলার, সাইকো কিলার মুভি হয়তো অনেক দেখেছেন। এমন খুনের গল্প দেখেছেন যেখানে খুনি নিখুঁতভাবে তার শিকার বেছে নেয়, একটার পর একটা লাশ পড়ে থাকে আর আপনি টেনশনে বসে থাকেন পরেরটাকে। কিন্তু আজ আমি এমন এক সাইকোপ্যাথের গল্প নিয়ে এসেছি যেটা আপনি আগে কখনো দেখেননি, ভাবেননি, এমনকি কল্পনাও করেননি। এমন এক সাইকোপ্যাথের গল্প যেটা দেখার পর আপনার মনে হবে ভয় নামের জিনিসটা এখনো বেঁচে আছে। মুভি তো শেষ হয়ে যাবে, কিন্তু মুভির গল্প আপনার মাথা থেকে বের হবে না। তাহলে আপনি তৈরি তো? কারণ এখন আমরা ভয়ানক এক খুনির গল্পের গভীরে প্রবেশ করব। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি সাইকোর কথা। মুভির শুরুতেই আমাদের একটি শকিং সিন দেখানো হয়। একটি মেয়েকে বেডের উপর বেঁধে রাখা হয়েছে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করছে। তখনই এক ব্যক্তি এসে একটি ধারালো চাপাতি দিয়ে এক কোপে মেয়েটির মাথা দ্বিখণ্ডিত করে দেয়। আর পরবর্তী দিনই শহর থেকে দূরে একটি খোলা মাঠের মধ্যে মেয়েটির অর্ধনগ্ন বডিটি পাওয়া যায়, তবে বডির সাথে মাথা নেই। ইনি হচ্ছেন পুলিশের এসআই মুথু। তার কথায় আমরা আরও জানতে পারি মেয়েটি গতরাতে অপহরণ হয়েছিল আর কিলার খুনের পর এভাবেই বডি ফেলে যায়। তার মানে এমন ঘটনা আগেও ঘটেছে। খবর পেয়ে মেয়ের বাবা মাও এসেছে, তবে চোখের সামনে মেয়ের এমন অবস্থা দেখে সহ্য করার ক্ষমতা কি কোনো বাবা মায়ের আছে? এখান থেকে সিন চলে যায় একটি রেডিও স্টুডিওতে। এই যে প্রোগ্রামটি হোস্ট করছে তার নাম দাগিনী, আর গেস্ট হিসেবে সাইকিয়াট্রিস্ট শালিনীকে আনা হয়েছে। মূলত এটা নিয়ে শহরের 13টি খুন হলো, তাই দাগিনী শালিনীর কাছে জানতে চাচ্ছিল কোনো মেয়ের সাথে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়নি, আবার কোনো বডির সাথে মাথা পাওয়া যায়নি। কিলার মাথা দিয়ে কি করতে পারে? শালিনী বলে সাইকো কিলাররা শুধু খুন করে থাকে, কারণ খুনেই তারা আনন্দ পায়। আর সাইকোপ্যাথ সম্পূর্ণ আলাদা। তারা শুধু খুনই করে না, খুনের পর ভিকটিমের পোশাক, জুয়েলারি বা কোনো বডি পার্টস কেটে নিজের কাছে রেখে দেয়। এটা তাদের কাছে মেডেল বা ট্রফির মতো। পরবর্তীতে তারা ওই জিনিসটা দেখে কেউ আনন্দ পায়, কেউ প্রচণ্ড রাগ করে। এই যে লোকটি বসে বসে দাগিনীর প্রোগ্রাম শুনছে তার নাম গৌতম। গৌতম জন্ম থেকে অন্ধ। শুধু দাগিনীর কণ্ঠ শুনেই গৌতম দাগিনীকে প্রচণ্ড ভালোবাসে। অন্যদিকে আমাদের ওই কিলারকে দেখানো হয় একটি ডিপ ফ্রিজের মধ্যে কাটা মাথাগুলো রেখে দিয়েছে। সিন পরবর্তী দিন, দাগিনী লাইব্রেরিতে এসেছে। ইনি হচ্ছেন দাগিনীর বাবা জয়রাম। দাগিনী একটি বই খুঁজছিল, তখনই লক্ষ্য করে গৌতমকে তার বন্ধু রাজা একটি বই পড়ে শোনাচ্ছে। আর এটা নতুন কিছু নয়। দাগিনী যখনই এখানে আসে তখনই গৌতমকে দেখতে পায়, তাই দাগিনী তার বাবাকে ডাকতে যাচ্ছিল। এদিকে গৌতম দাগিনীর পারফিউমের ঘ্রাণ পেয়েই দাগিনীর উপস্থিতি বুঝতে পারছে, কারণ গৌতম অন্ধ হলেও গৌতমের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি খুবই প্রখর। অবশ্য দাগিনী তার বাবাকে নিয়ে আসার আগেই গৌতমরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে যে মেয়েটার খুন হলো তার নাম রূপা। রূপা মূলত এই জায়গা থেকে নিখোঁজ হয়েছিল, কারণ রূপার স্কুটিটি এখানেই পড়েছিল। রূপার বাড়িটাও পাশেই। পুলিশ রূপার বাবা মায়ের সাথে কথা বলছে। রূপার বাবার থেকে জানা যায় রূপা যেদিন মিসিং হয়েছিল সেদিন দুপুর 3টার সময় বাড়ি থেকে বের হয়েছিল। আর 3:15 থেকে 3:30-এর মধ্যে বাড়ির কাজের মহিলা যখন কাজ শেষ করে বাড়ি থেকে ফিরছিল, ঠিক তখনই রূপার স্কুটিটি পড়ে থাকতে দেখে তাদেরকে জানিয়েছিল। তখন থেকে রূপার ফোনও বন্ধ ছিল। কিন্তু পুলিশ এটাই বুঝতে পারছে না, দিনে দুপুরে রাস্তার উপর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে গেল, অথচ কেউই দেখল না। অন্য দৃশ্যে দাগিনী আর দাগিনীর বাবাকে দেখা যায় একটি নার্সারিতে এসেছে। তবে এখানে এসেও দাগিনী লক্ষ্য করে গৌতম আগে থেকে গাছ কিনতে এসেছে। আবার দাগিনীর মতো গৌতমও একটি ক্যাকটাস কেনায় দাগিনী সন্দেহ করছে গৌতম হয়তো তাকে ফলো করছে। এরপর আমাদেরকে ওই কিলারটাকে দেখানো হয়। ডান হাতে একটি গ্লোভস লাগিয়ে একটি হোটেল এসেছে। আর এখানে আমরা এটাও জানতে পারি সে এমআরকে ইন্ডাস্ট্রির মালিক আঙ্গুলিমালা। সিন চলে যায় দাগিনীর বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে। দাগিনী তার বাবাকে নিয়ে অনুষ্ঠানে এসেই দেখে গৌতম অর্কেস্ট্রা পরিচালনা করছে। আর গৌতমকে দেখেই দাগিনী বুঝতে পারে গৌতম তার জন্য এখানে এসেছে, আর গৌতম অন্ধসাদার নাটক করছে। তাই দাগিনী গৌতমের কলার ধরে টেনে স্টেজ থেকে নামিয়ে দেয়। অবশ্য দাগিনীর বান্ধবী দাগিনীকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ও আমার ভাইয়ের বন্ধু, কিন্তু দাগিনী বিশ্বাসই করতে চাইছে না। এরপর গৌতম সবার সামনে গান গেয়ে গানের মাঝে তার সম্পর্কে সব কিছু বোঝানোর চেষ্টা করে। এতে করে দাগিনীও বুঝতে পারে গৌতম তাকে ভালোবাসে। আর গান শেষে রাজা গৌতমকে নিয়ে যখন চলে যাচ্ছিল, গৌতম বলছিল 10টা মিনিট অপেক্ষা করি, দাগিনী আসতে পারে। অবশ্য এটা শুনে রাজা রাগ করে পাশে চলে যায়। আর ঠিক তখনই দাগিনী এসে দাগিনীর ব্যবহারের জন্য গৌতমকে সরি বলে। সাথে দাগিনী গৌতমকে বোঝানোর চেষ্টা করে যে তুমি অন্ধ বলে তোমাকে করুণা করে আমি তোমাকে ভালোবাসতে চাই না,
গৌতমের কথা তোমাকে কে ভালোবাসতে বলেছে? আমি তোমাকে ভালোবাসি তাই যথেষ্ট। দাগিনীও বুঝতে পারছে সে গৌতমকে বোঝাতে পারবে না। তবে দাগিনী জানতে চায় আমি কখন কোথায় যাই তুমি কিভাবে জানতে পারো? গৌতম বলে কারণ আমি তোমার কাজের লোক, তোমার দারোয়ান, এদেরকে টাকা দেই। আর এটা জানার পর দাগিনী বলে ঠিক আছে, কাল আমি এমন এক জায়গায় যাব যার সম্পর্কে আমার বাবাও জানে না, দেখি তুমি আমাকে ফলো করতে পারো কিনা। গৌতম বলে তুমি যেখানেই যাও আমি তোমাকে খুঁজে বের করব। সামনে রবিবার তোমার জন্মদিন, তোমাকে কথা দিতে হবে আমি তোমাকে খুঁজে বের করতে পারলে আমাকে জন্মদিনে ইনভাইট করবে। দাগিনী বলে ঠিক আছে, তোমাকে আমি চিফ গেস্ট হিসেবে ইনভাইট করব। তবে গৌতম একটা ক্লু চাচ্ছিল, এই জন্য দাগিনী বলে যায় কাল আমার শো শুনো, সেখানে ক্লু পেয়ে যাবে। এরপর দাগিনী চলে যায় আর গৌতমও খুশিতে রাজার ইনস্ট্রাকশন শুনে শুনে ড্রাইভ করে বাড়িতে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। গৌতম সকাল থেকেই দাগিনীর প্রোগ্রাম শোনার জন্য অপেক্ষা করছে। আর দাগিনীর প্রোগ্রাম শুরু হলে গৌতম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রোগ্রামটি রেকর্ড করে রাখে, কারণ এই প্রোগ্রামের মধ্যেই তো দাগিনী তাকে ক্লু দেওয়ার কথা। আর ওই প্রোগ্রামের মধ্যেই দাগিনী ইন্ডিয়ার প্রথম যাত্রীবাহী ট্রেনের বিষয়টি মেনশন করেছিল, আর সেখান থেকে গৌতম তার ক্লুটি পেয়ে যায়। সিন চলে যায় সন্ধ্যায়। দাগিনী রেল স্টেশনে একা বসে আছে, আশেপাশে কয়েকজন ভিখারিও বসেছিল। কিছুক্ষণ পর তারাও চলে যায়। দাগিনী তখন একদমই একা, তাই দাগিনী হাতের রিংটি খুলে নাড়াচাড়া করছিল আর গৌতমের অপেক্ষা করছিল। তবে ঠিক তখনই আঙ্গুলি এসে পড়ে, আর আঙ্গুলিকে দেখে দাগিনী একদমই ভয় পেয়ে যায়। দাগিনী জানতে চায় কে আপনি? আপনাকে তো আমি চিনি না। আঙ্গুলি বলে আমাকে তুমি চেনো। বলে আঙ্গুলি দাগিনীর নাকে একটি স্প্রে করে দেয়। দাগিনীও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবে দাগিনী বাঁদিকে ঘুরে দেখে গৌতম রেল লাইনের ধার দিয়ে হেঁটে আসছে, আর গৌতমকে দেখে দাগিনী একটু ভরসা পায়। এরপরে দাগিনী সেন্সলেস হয়ে পড়ে। আঙ্গুলিও গৌতমকে দেখে প্রথমে একটু ভয় পাচ্ছিল, পরে যখন বুঝতে পারে যে গৌতম অন্ধ তখন আঙ্গুলি আর গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু গৌতম দাগিনীকে ক্রস করে যাওয়ার সময় দাগিনীর পারফিউমের ঘ্রাণ পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে, কারণ গৌতম বুঝতে পারছে দাগিনী আশেপাশে আছে। আঙ্গুলিও বিষয়টা নোটিস করছিল। তবে গৌতম যখনই পিছের দিকে আসবে তখনই আঙ্গুলি দাগিনীকে নিয়ে সামনে চলে যায়। গৌতমও বুঝতে পারে পাশ দিয়ে কিছু যাচ্ছে। এরপর আঙ্গুলি দাগিনীকে তার ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই দাগিনীর হাত থেকে ওই রিংটি পড়ে যায়, আর গৌতম স্পষ্টই সে শব্দটি শুনতে পায়। আঙ্গুলি চলে যাওয়ার পর গৌতম ওই জায়গাতে বসে হাত দিয়ে আশেপাশে খুঁজে দেখছিল যে আসলে কি পড়ল। আর এভাবে খুঁজতে খুঁজতেই দাগিনীর রিংটি পেয়ে যায়। তবে গৌতম এখন স্পষ্ট না রিংটি দাগিনীরই কিনা। কিন্তু গৌতম যেহেতু দাগিনীর পারফিউমের ঘ্রাণ পেয়েছে আর দাগিনী তাকে এখানে ক্লু দিয়েছিল, গৌতমের ধারণা দাগিনী এখানে এসেছিল। আর রাজাকে জানানো মাত্রই রাজার সাথে সাথে পুলিশ নিয়ে আসে। গৌতম বারবার বলছিল স্যার দাগিনীকে কিডন্যাপার তুলে নিয়ে গেছে, নইলে যে কোনো সময় ওকে খুন করতে পারে। কিন্তু পুলিশের কথা তুমি কি করে বুঝতে পারলে দাগিনী এখানে এসেছিল? গৌতম তখন গত রাতের কথা বলে যে গত রাতে দাগিনী তাকে বলেছিল দাগিনী এমন একটি জায়গায় যাবে যেখানে গৌতম তাকে খুঁজে বের করতে পারবে না। আর সেই জায়গার ক্লুটি আজকের শোর মধ্যে দিয়েছিল। দাগিনী ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেনের বিষয়টি মেনশন করেছিল। আর গৌতম গুগলে সার্চ করে জানতে পেরেছে কোয়েম্বাটুরের এই জায়গাটি প্রথম প্যাসেঞ্জার ট্রেনের লাইন হিসেবে বসানো হয়েছিল। দাগিনীর মায়ের জন্ম এখানে হয়েছিল, আর তার মৃত্যুর পর তাকে এখানে কবর দেওয়া হয়েছে। দাগিনীর মায়ের প্রতি জন্মদিনে দাগিনী এখানে তার মায়ের কবর দেখতে আসে। তাই গৌতম শতভাগ শিওর দাগিনী এখানে এসেছিল আর কিডন্যাপার দাগিনীকে কিডন্যাপ করেছে। খবর পেয়ে দাগিনীর বাবা জয়রামও আসে। জয়রামও শুধু গৌতমের কাছে জানতে চাচ্ছে আমার মেয়ে কোথায়। অন্যদিকে আঙ্গুলি দাগিনীকে সেই জায়গাতে নিয়ে বেঁধে রেখেছে যেখানে সে অন্য মেয়েদের খুন করেছিল। দাগিনীও বাঁচার জন্য ছটফট করছে, চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু বদ্ধ ঘরের শব্দ বাইরে আসছে না। কিছুক্ষণ যাওয়ার পর আঙ্গুলি আসে, আর আঙ্গুলিকে দেখে বোঝা যাচ্ছে আঙ্গুলি দাগিনীকে খুন করার প্রস্তুতি নিয়ে এসেছে। আঙ্গুলি দাগিনীর হাত পা ভালো করে বেঁধে একটি ধারালো ছুরি নিয়ে দাগিনীকে যখনই মারতে যাচ্ছিল দাগিনীর মুখের দিকে তাকিয়ে আঙ্গুলিটি চমকে ওঠে। আঙ্গুলি লক্ষ্য করে দাগিনীর চেহারায় কোনো ভয়ের চিহ্নই নেই, দাগিনীর চোখে মুখে হাসি। এজন্য আঙ্গুলি ওই ছুরিটি রেখে বড় একটি ছুরি নেয়। এবারও তাই। এজন্য আঙ্গুলি দাগিনীর কাছে জানতে চায় তোমাকে আমি মারতে যাচ্ছি, তুমি ভয় না পেয়ে হাসছো কি জন্য? দাগিনী বলে কারণ আমি তোমার হাতে খুন হওয়া শেষ ভিকটিম হব। আজকের পর থেকে তুমি আর কাউকে খুন করতে পারবে না। আঙ্গুলি জানতে চায় কেন? পুলিশ আমাকে ধরবে। দাগিনী বলে গৌতম তোমাকে বাধা দিবে। রেলওয়ে স্টেশনে তুমি যখন আমাকে নিয়ে আসছিলে তখন সেখানে একজন অন্ধ ব্যক্তিকে দেখেছিলে, সেই গৌতম তোমাকে আটকাবে। আঙ্গুলির কথা একজন অন্ধ ব্যক্তি আমাকে আটকাবে? দাগিনী বলে আজ থেকে 7 দিন পর আমার জন্মদিন, এই 7 দিনের মধ্যে তোমাকেও খুঁজে বের করবে। তুমি যদি আমাকে খুন না করো আজ থেকে 7 দিনের মধ্যে গৌতম আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। যে আঙ্গুলিকে দেখে সবাই এতদিন ভয় পেত সেই আঙ্গুলির চোখে মুখে যেন ভয়ের ছাপ দেখা যাচ্ছে।
তাই আঙ্গুলি ছুরি রেখে সেখান থেকে বেরিয়ে যায়। আর সেখান থেকে বের হয়েই পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একজন প্রস্টিটিউটকে তার কারে তুলে নেয়। তবে প্রস্টিটিউট তো আর জানে না আঙ্গুলি তার সাথে কি করতে যাচ্ছে। এই জন্য প্রস্টিটিউটটি আঙ্গুলির সাথে খুব রিল্যাক্সে যাচ্ছিল। এর মধ্যে তার এক সহযোগীকে কল করে তার সাথে কথা বলছিল। তবে কথা বলতে বলতে আঙ্গুলির কারের ড্যাশবোর্ডের মধ্যে একটি চকলেট পায়, আর ওই চকলেট খাওয়া মাত্রই মেয়েটি বেহুশ হয়ে যায়। আর আঙ্গুলি মেয়েটিকে সোজা ওই রুমের মধ্যে নিয়ে যায় যেই বেডের উপর দাগিনীকে বাঁধা ছিল। আঙ্গুলি দাগিনীকে বেড থেকে নামিয়ে পাশেই শিকল দিয়ে বেঁধে রাখে, আর ওই মেয়েটিকে ওই বেডের উপর রেখে দাগিনীর চোখের সামনেই মেয়েটির শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলে। চোখের সামনে এই দৃশ্য দেখে দাগিনীও একদম স্তব্ধ হয়ে গেছে। আঙ্গুলি মেয়েটির মাথাটি হাতে নিয়ে দাগিনীকে শুধু বলে, ওকে আসতে দাও, ও যদি এখানে আসে তোমার মাথা কেটে আমি ওর হাতে ধরিয়ে দেব, ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকবে। তার মানে আগামী 7 তারিখ পর্যন্ত দাগিনীকে সে জীবিত রাখবে। মানে আঙ্গুলি এটাকে একরকম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এদিকে পুলিশও বুঝতে পারছে না আঙ্গুলি কেন প্রস্টিটিউটকে নিয়ে যাবে। আবার আঙ্গুলি সবসময় সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে যায়, কিন্তু তাদের সাথে কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্টও হয় না। তার মানে ও কোনো সিরিয়াল রেপিস্ট না, সিরিয়াল কিলার। মোট কথা পুলিশ খুনির মোটিভই বুঝতে পারছে না। তবে পরবর্তী দিন সকালেই শহর থেকে দূরে একটি জলাশয়ের পাশে সেম প্যাটার্নের একটি বডি পাওয়া যায়। তবে পুলিশ এখনও বুঝতে পারছে না বডিটি প্রস্টিটিউটের না দাগিনীর। তবে এই বডি পাওয়ার খবর পেয়ে গৌতম এসেছে। গৌতম রাজাকে বারবার অনুরোধ করছিল, আমাকে একবার ওই বডির কাছে নিয়ে যাও। আর পুলিশের অগোচরে রাজা গৌতমকে বডির কাছে নিয়ে যায়। গৌতমও ওই বডির পায়ের কাছে বসে কিছু একটা করছিল। তবে গৌতমকে ওই বডির কাছে দেখে ডিএসপি গৌতমকে সেখান থেকে সরিয়ে দেয়। আর এরপরই গৌতম সাইকিয়াট্রিস্ট শালিনীর সাথে দেখা করে। গৌতম শালিনীকে বলে, ম্যাডাম দাগিনী জীবিত, দাগিনীর খুন হয়নি। যে বডিটি পাওয়া গেছে সেটা প্রস্টিটিউটের বডি। কিন্তু শালিনীর কথা, ও এ পর্যন্ত 13 জন মেয়েকে খুন করেছে, সবগুলো একই প্যাটার্নে। হঠাৎ করে প্যাটার্ন চেঞ্জ করবে কেন? দাগিনীকে যদি না মারে তাহলে তোর প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তবে তার কথা, যদি এই বডিটি প্রস্টিটিউটের বডি হয় তার মানে দাগিনী এখনও জীবিত। তবে এরপরই গৌতম চলে যাচ্ছিল। শালিনী জানতে চায় কোথায় যাচ্ছ। গৌতম বলে, ম্যাডাম সিবিসিআইডির কাছে, কারণ দাগিনীকে বাঁচাতে হবে। শালিনীর কথা, ওরা 1.5 বছরেও ওই খুনিকে ধরতে পারেনি। গৌতম জানতে চায় তাহলে কে খুঁজে বের করবে। শালিনী বলে, কেন তুমি? গৌতমের কথা, আমি তো অন্ধ। শালিনীর কথা, পুলিশ চোখ দিয়ে দেখে যেটা করতে পারেনি, তুমি তোমার ব্রেন আর হৃদয় দিয়ে ওকে খুঁজলে তুমি দাগিনীকে খুঁজে বের করতে পারবে। তবে গৌতম এখান থেকে সোজা সিবিসিআইডি অফিসে গিয়ে বলছিল, স্যার দাগিনী জীবিত, ওকে আপনারা বাঁচান। কিন্তু গৌতমের এসব কথা শুনে ডিএসপি গৌতমকে অফিস থেকে বের করে দেয়। তবে গৌতম দাগিনীকে উদ্ধার করতে যেমন করছিল এটা দেখে সিবিসিআইডি অফিসার আকবর গৌতমকে বলে, এখানে কেউই তোমার কথা শুনবে না। কমলা দাস নামে একজন এসআই এই কেসটি শুরু থেকে তদন্ত করছিল, তুমি তার সাথে দেখা করো, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারে। আর কমলার কথা জানার পরই গৌতম কমলার বাড়িতে যায়। তবে যেই কমলার কাছে সে সাহায্য নিতে এসেছে সে নিজে একজন হ্যান্ডিক্যাপ, কারণ একটি অ্যাক্সিডেন্টের পর কমলা তার পা দুটো হারিয়েছে। আর তখন থেকে কমলা অন্ধকার রুমের মধ্যেই থাকতে পছন্দ করে। তাই কমলা রুম থেকেও বের হচ্ছে না, গৌতমের সাথেও দেখা করছে না। কিন্তু গৌতম কমলার অনেক নিষেধ সত্ত্বেও কমলার রুমের দরজা খুলে কমলার কাছে সাহায্য চাচ্ছিল। কিন্তু কমলা কোনো কিছুতেই কাউকে সাহায্য করতে চাচ্ছে না। কমলা উল্টো আজে বাজে কথা বলে গৌতমকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। তখনই কমলার কাজের লোক বসন্তী এসে বলে, ও একটা পাগলি, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, তুমি চলে এসো। ঠিক তখনই কমলা বলে ওঠে, কে পাগলি? আমি? ও একটা পাগল, আর একটা পাগল মেয়েকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছে। আর কমলার এই কথা শুনে গৌতম ধীরে ধীরে কমলার কাছে গিয়ে কমলাকে কষে এক চড় মেরে কমলাকে শুধু বলে যায়, তুমি নিজে একটি মেয়ে হয়ে একটি মেয়েকে সাহায্য করতে চাইছো না, তুমি কোনো মেয়েই না। বলে গৌতম বের হয়ে যায়। আর কমলা গৌতমকে ইচ্ছা মতো গালি দিয়েই যাচ্ছে। অন্যদিকে পুলিশের একটি টিম ওই প্রস্টিটিউট মেয়ের বাড়িতে যায়। এই মেয়েটির নাম ছিল কায়েল। কায়েলের বডি এনে সৎকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বডিটি শুধু আছে, মাথা নেই। কায়েল ওই রাতে আরও একটি মেয়ের সাথে সেখানে গিয়েছিল। মানে তারা সচরাচর একসাথেই ওই রাস্তায় একটু দূরত্ব রেখে তাদের কাস্টমারের জন্য অপেক্ষা করে। ওই মেয়েটি জানায় ওই রাতে সে একটি ট্রাকে উঠেছিল। তবে কায়েল তাকে কল করে বলেছিল কায়েলও এক কাস্টমারের সাথে কোথাও যাচ্ছে। কায়েলের সাথে যখন তার কথা হয়েছিল তখন সময় রাত 11:05। পুলিশ জানতে চায় তোমাদের মধ্যে কি কথা হয়েছিল। মেয়েটি বলে, আমি আমার কাস্টমার সম্পর্কে জানিয়েছিলাম। মেয়েটি বলে, কায়েল আমাকে বলেছিল ও ক্লিন শেভ হ্যান্ডসাম একটি ছেলের সাথে গিয়েছিল, অনেক ভালো পোশাক পরা আর অনেক দামি একটি কারে করে ওকে নিয়ে গিয়েছিল। আর এটা শোনা মাত্রই মুথু আশেপাশের থানার সকল অফিসারকে ডেকে জানিয়ে দেয়, এতদিনে আমরা একটি ক্লু পেয়েছি। ওই ক্লার্ক ক্লিন শেভ হ্যান্ডসাম, ওয়েল ড্রেস এবং এক্সপেন্সিভ কার নিয়ে যাতায়াত করে। তবে কারের কালার কি সেটা এখনও জানা যায়নি। সাথে এটাও বলে
এইরকম সন্দেহজনক কাউকে পেলে যেন তল্লাশি করা হয়, কারণ এই অপরচুনিটি মিস করলে তারা এই কেস কখনই সলভ করতে পারবে না। অন্যদিকে দাগিনী নিখোঁজ হওয়ার পর থেকেই গৌতম কোনো খাবারই মুখে তোলেনি, কারণ গৌতমের কথা দাগিনী তো হয়তো না খেয়েই আছে। রাজ বারবার গৌতমকে বোঝানোর চেষ্টা করছে, তোমার এই কন্ডিশনে তুমি দাগিনীকে কিভাবে বাঁচাবে। ঠিক তখনই বসন্তী কমলাকে নিয়ে আসে। কমলাও গৌতমকে সাহায্য করতে চায়, তবে একটি শর্ত আছে। গৌতম যেহেতু কমলাকে থাপ্পড় দিয়েছে, তাই গৌতমকে একটি থাপ্পড় খেতে হবে। আর এজন্যই বসন্তী গৌতমকে একটি থাপ্পড়ও দেয়, মানে এখন হিসাব বরাবর। কমলা জানায় 1.5 বছর আগে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে এই কেস নিয়ে আর স্টাডি করেনি, তাই ওই কেস সম্পর্কে সব কিছু সে ভুলে গেছে। তাই এখন তার ওই ফাইলটি দরকার, যেটা সিবিসিআইডি অফিসে আছে। সাথে এটাও বলে ওই ফাইল আমাদের কেউ ইজিলি দেবে না, আমাদেরকে চুরি করে আনতে হবে। এরপর তারা একটি প্ল্যান করে সিবিসিআইডি অফিসে যায়। কমলারা সিবিসিআইডি অফিসের পিছে কারে অপেক্ষা করছিল, আর এদিকে রাজা মাতাল হওয়ার নাটক করে সিবিসিআইডি অফিসের সামনে গিয়ে দাগিনীকে বাঁচানোর জন্য সাহায্য চাইছিল। তখনই মুথু আর তার সহযোগী অফিস থেকে বের হয়ে তাদের বাড়িতে চলে যাচ্ছিল। আর তারা যাওয়া মাত্রই রাজা কমলাকে জানিয়ে দেয়। আর এরপর কমলার বলা ইনস্ট্রাকশন মতো গৌতম ভিডিও কলের মাধ্যমে সিবিসিআইডি অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। কমলা যেহেতু এই অফিসেই ছিল, কমলা ভালো করে জানে কোন জায়গা দিয়ে কিভাবে যেতে হবে, তাই ভিডিও কলের মাধ্যমে কমলা সব দেখে দেখে গৌতমকে ইনস্ট্রাকশন দিচ্ছে। গৌতমও সেভাবে অফিসের মধ্যে পৌঁছে যায়। আর এরপর আলমারির মধ্যে সেই ফাইলটিও পেয়ে যায়। তবে যখনই ফাইলটি নিবে, ঠিক তখনই গৌতমকে কেউ সরিয়ে নেয়। আর এরপরই দেখা যায় মুথু আবারও ফিরে এসেছে। মূলত মুথু একটি কাজের জন্য ফিরে এসেছিল। কিছুক্ষণ পর মুথুও চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই আকবরই গৌতমকে বাঁচিয়েছে। আকবরের কথা আমরা 1.5 বছর যাবৎ ওই খুনিকে খুঁজছি। আমাদের কাছে শুধুমাত্র একটি মেয়ে মিসিং হয়েছে, কিন্তু তোমার কাছে তোমার সব কিছু। এই কাগজগুলোর সাহায্য নিয়ে যদি তুমি ওই মেয়েকে বাঁচাতে পারো, বাঁচাও না, সমস্যা কিসের। এর জন্য আকবর কেস ফাইলটির ফটোকপি করে গৌতমকে অ্যাকসেপ্ট দিয়ে দেয়। অন্য দৃশ্যে আঙ্গুলিকে দেখা যায় দাগিনীকে খাবার আর পানি দিয়ে গেছে। এতদিন পর খাবার পেয়ে দাগিনীয় দ্রুত খাবারটা খেয়ে নেয়। তবে যতটুকু পানি তার দরকার ততটুকু খেয়ে বাকি পানি দিয়ে ফ্লোরটা পরিষ্কার করার চেষ্টা করছিল। এরপর দাগিনী ঘুমিয়ে পড়ে। আর আঙ্গুলিও ওই প্লেট নিতে এসে বুঝতে পারে দাগিনী মেঝে পরিষ্কার করার চেষ্টা করেছে। এদিকে গৌতম ওই কেস ফাইল নিয়ে আসার পর কমলা আবার ওই কেস ফাইলগুলো স্টাডি করতে শুরু করে এবং গৌতমকে বলে ওই কিলার এ পর্যন্ত 14টি মেয়েকে খুন করেছে, যার মধ্যে 10টি মেয়ে ছিল যার যার প্রফেশনাল সাকসেসফুল, আর 4 জন ছিল প্রস্টিটিউট। কমলা যখন সার্ভিসে ছিল প্রথম 6টি খুনের তদন্ত সে করেছিল। আর এরপরে একদিন সিঁড়ি থেকে পড়ে তার এই অবস্থা হয়েছে। তবে ওই সময় ওই 6টি কেসের তদন্ত চলাকালে কমলা সেখানে কোনো ক্লুই খুঁজে পায়নি। তবে পরবর্তী যে 6টি খুন হয়েছে, ওই 6টির মধ্যে 3টি মেয়েকে একই প্যাটার্নে তুলে নেওয়া হয়েছিল। সবগুলো ঘটনাই ঘটেছিল দিনের বেলায়। প্রত্যেকেই দিনের বেলায় যার যার গাড়ি নিয়ে বের হওয়ার পর দিনের আলোতেই অপহরণ হয়েছিল। কিন্তু পুলিশ ফাইল বলছে দিনের বেলা ঘটলেও অপহরণ করতে কেউই দেখেনি। কমলার কথা এটা পুলিশ বলেছে, আমি বিশ্বাস করি না। এজন্য কমলারা ওই 3টি মেয়ের কেস নিজেদের মতো করে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। একটি মেয়ের নাম ছিল এলিজাবেথ। তাই গৌতমরা এলিজাবেথের বাবা মায়ের সাথে দেখা করে। তবে প্রথমে তারা কোনো কথা বলতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে কমলা গৌতমকে দেখিয়ে দিয়ে এলিজাবেথের বাবাকে বলে, একে আপনি চিনেন? এ অনেক বড় একজন সাইকিক, উনি আত্মার সাথে কথা বলতে পারে। আপনার মেয়ের খুনি এখনও ধরা পড়েনি, এজন্য আপনার মেয়ে আপসেট, আর আপনার মেয়ের আত্মার কথা মতোই আমরা আপনার কাছে এসেছি। আর এটা শোনার পরে এলিজাবেথের বাবা গৌতমদের সেই স্পটে নিয়ে যায় যেই জায়গা থেকে এলিজাবেথ মিসিং হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এলিজাবেথ যে স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সেটা রাস্তার উল্টো দিকে পাওয়া গিয়েছিল। তবে এই বিষয়ে কমলার এক্সপিরিয়েন্স থেকে কমলা বলে হয়তোবা কাউকে দেখে বা কোনো কিছু দেখে এলিজাবেথ ওখানে বাইকটি দাঁড় করিয়েছিল। তবে স্কুটিটি যেহেতু রং সাইডে পার্ক করা হয়েছে, তার মানে হয়তোবা স্কুটির সামনে কিছু একটা দেখেছিল। আর এর ঠিক কিছু দূরেই কর্পোরেশনের ডাস্টবিন রাখা। এভাবে গৌতমরা বাকি 2 মেয়ের বাবার সাথেও দেখা করে। আর সেখানেও দেখা যায় তারা যেখান থেকে মিসিং হয়েছে তার ঠিক দূরেই কর্পোরেশনের ডাস্টবিন রাখা। আবার রূপা মিসিং হয়েছিল 3:15 থেকে 3:30টার মধ্যে। গৌতম চেক করে দেখে এখনও 3:15টায় বাজে, আর পাশে বাচ্চাদের খেলার শব্দ আসছিল। এই জন্য গৌতম চিন্তা করে বাচ্চারা হয়তো কিছু দেখতে পারে। তাই গৌতম বাচ্চাদের সাথে কথা বলে। আর রূপার বিষয় জানতে চাইলে তাদের মধ্য থেকে একটি বাচ্চা জানায় ওই দিন যখন সে বল আনতে গিয়েছিল তখন রূপাকে সে দেখেছিল। রূপা একটি কুকুরছানাকে দেখে ওখানে বাইক পার্ক করেছিল। আর কুকুরছানার বিষয়টি জানতে পেরে গৌতমরা এখন ধারণা করছে ওই কিলার হয়তোবা কর্পোরেশন ডাস্টবিনের আশেপাশে কুকুরছানা রেখে দিয়েছিল। আর ওই মেয়েরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওই কুকুরছানাকে দেখে তারা দাঁড়িয়েছে। আর কিলারও ওই জায়গার একটু দূরেই দাঁড়িয়েছিল। আর মেয়েরা যখন কুকুরছানা দেখে তুলেছিল তখনই হয়তোবা সে বলেছে যে কুকুরছানাটি তার।
আর মেয়েগুলো যখন ওই কুকুরছানা দিতে গিয়েছিল তখনই সে তার কারে করে ওই মেয়েদেরকে অপহরণ করে নিয়ে গেছে। আর এই থিওরি যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই ওই কুকুরছানা খুব কিউট থাকার কথা, কারণ যে কোনো কুকুর দেখলে তো আর দাঁড়ানোর কথা নয়। তার মানে ওই কুকুরটি বিদেশি কোনো কুকুর হবে। কিন্তু কমলার কথা, এই শহরে 100-র উপর পেট শপ আছে আর 40টার উপর আছে পেট ক্লিনিক। কুকুরের উপর ফোকাস করলে অনেক সময় লেগে যাবে। তবে গৌতমের কথা, ওই কিলার যেহেতু কুকুর দেখিয়ে মেয়েদেরকে অপহরণ করছে, তাই আমাদের পুলিশকে জানানো উচিত। পুলিশ যদি পাবলিককে জানিয়ে দেয় ওই কিলার কুকুর দেখিয়ে অপহরণ করে, তাহলে শহরের মেয়েরা সচেতন হয়ে যাবে আর পরবর্তীতে কিলার এই প্যাটার্ন ইউজ করতে পারবে না। অবশ্য কমলার কথা, ওই কিলার যদি একবার বুঝতে পারে পুলিশ তার কুকুর ব্যবহার করে অপহরণের এই প্যাটার্নটি জেনে গিয়েছে, তাহলে হয়তোবা সে রেগে গিয়ে দাগিনীকে খুনও করতে পারে। আর এরপরই গৌতম বিনোদ নামে তার এক বন্ধুকে কল করে। এর ঠিক পরবর্তী দিনই আঙ্গুলি সেম প্যাটার্নে আরও একটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করে। মানে মেয়েটি যখন কার নিয়ে আসছিল, ডাস্টবিনের নিচের থেকে একটি কুকুর এসে কারের সামনে দাঁড়ায়। আর মেয়েটি যখন কুকুর দেখে সামনে যায়, আঙ্গুলি দূর থেকে বলছিল, ম্যাডাম কুকুরটি আমার। আর আঙ্গুলির পায়ে ব্যান্ডেজ দেখে মেয়েটি যখন আঙ্গুলির কারে ওই কুকুরটি দিতে আসছিল, তখন কার দেখে মেয়েটির একটু সন্দেহ হয়। তাই মেয়েটি আঙ্গুলিকে বলে যায়, আমি গতরাতে টুইটারে একটি হ্যাশট্যাগ দেখেছি যেখানে বলা হচ্ছে যার সাথে কুকুর আছে তার থেকে দূরে থাকতে। বলেই মেয়েটি চলে যায়। আর আঙ্গুলিও বুঝতে পারে তার অপহরণ করার প্যাটার্ন সবাই জেনে গেছে। তাই আঙ্গুলি ওই রাতেই একজন হ্যাকারের দ্বারা যেই অ্যাকাউন্ট থেকে হ্যাশট্যাগটি দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টটি খুঁজে বের করায়। আর যে হ্যাকারকে দিয়ে করিয়েছে, যাওয়ার সময় হ্যাকারকেও খুন করে যায়। আর দিনের বেলা যে মেয়েটিকে সে অপহরণ করার চেষ্টা করেছিল, ঠিক ওই মেয়েটির অ্যাপার্টমেন্টের পার্কিং থেকে মেয়েটির গলায় স্ক্রুড্রাইভার মেরে মেয়েটিকে একটি পলি পেঁচিয়ে তার এখানে নিয়ে আসে। আর সেমভাবেই তার শরীর থেকেও তার মাথাটা আলাদা করে ফেলে। তবে যাওয়ার সময় দাগিনীকে বলে যায়, তোমার কথা ঠিক, গৌতম তোমাকে খুঁজছে। এরপর আঙ্গুলি ওই মেয়েটির মাথা কাটা বডিটি গৌতমের ওয়ার্নিং হিসেবে গৌতমের বাড়ির সামনে রেখে আসে। গৌতম প্রথমে ভাবছিল এটা দাগিনীর বডি হতে পারে, এজন্য গৌতম ওই বডির হাতটা ভালো করে শুকে দেখে। এরপর পুলিশ এসে গৌতমকে নিয়ে যায়। আর পুলিশ এটাও জানতে পারে গৌতম তার বন্ধুর দ্বারা হ্যাশট্যাগ দেওয়ার কারণেই গৌতমকে ওয়ার্নিং হিসেবে তার বাড়ির সামনে লাশটি রেখে গেছে। জিজ্ঞাসাবাদ করার পর গৌতমকে ছেড়ে দেওয়া হয়। আর গৌতম এখান থেকে কমলার বাড়িতে যায়। গৌতম যেহেতু ওই বডির হাত শুকেছে, এজন্য গৌতম রাজাকে বলে, আমার একটি সাদা এবং কালো পিগ লাগবে। অন্যদিকে আঙ্গুলি তার ওইখানে ফিরে দাগিনীর পায়ের যে ছোট শিকলটি ছিল সেই শিকলটি খুলে বড় একটি শিকল লাগিয়ে দেয় আর দরজাটি খুলে রেখে যায় যাতে দাগিনী ওয়াশরুম ইউজ করতে পারে। এদিকে পরবর্তী দিন সকাল হতেই রাজা গৌতমকে একটি কালো পিগ এবং সাদা পিগের কাছে নিয়ে যায়। আর এই দুটোর গন্ধ শুকে গৌতম কমলাকে বলে ওই মেয়েটির হাতে যে গন্ধটি সে পেয়েছিল আর সাদা পিগের গন্ধ একদমই এক। তার মানে গৌতম ধারণা করছে ওই মেয়েটিকে কিলার পিগ ফার্মে রেখেছিল। আর এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে ওই কিলারের সাদা পিগের ফার্ম আছে। তাই এখন তাদের কোয়েম্বাটুর ডিস্ট্রিক্টে যত পিগ ফার্ম আছে সবগুলো তালিকা করতে হবে। অন্যদিকে দাগিনী ওয়াশরুম থেকে ফিরে এক মহিলার কাশির শব্দ পাচ্ছিল। আর এজন্য দাগিনী আস্তে আস্তে বের হয়ে আসে। পাশেই দুটি সেল বানানো। দাগিনী একটু সামনে এসেই দেখে সেলের মধ্যে একটি কঙ্কাল। কঙ্কালের গায়ে পুলিশের পোশাক। দেখেই বোঝা যাচ্ছে এই পোশাক পরা অবস্থায় কোনো এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তবে দাগিনী যখন সামনে সেলের দিকে যাবে, ঠিক তখনই কারোর হাত দেখে দাগিনী ভয় পেয়ে আবার ওই ঘরের মধ্যে চলে যায়। এদিকে কমলারা কোয়েম্বাটুর ডিস্ট্রিক্টের একটি ম্যাপ এনে কোন কোন জায়গা থেকে মেয়েদের অপহরণ করা হয়েছে সবগুলো তালিকা করতে শুরু করে। পুরো শহর থেকে এতগুলো মেয়ে অপহরণ হলেও শুধুমাত্র মেট্রোপলায়ন থেকে 4 জন মেয়ে অপহরণ হয়েছে। আর ওই 4 জনই প্রস্টিটিউট ছিল। গৌতমের কথা, পুরো শহরে অনেক জায়গাতে প্রস্টিটিউট আছে, কিলার শুধুমাত্র মেট্রোপলায়ন থেকে কেন প্রস্টিটিউটদের তুলে নেবে? কমলার কথা, হয়তোবা ওখান থেকে নেওয়া সহজ ছিল কিলারের বাড়ি আশেপাশে। আবার গৌতম বলে যে রাতে দাগিনীকে কিডন্যাপ করলো ওই রাতেই কেন কায়েল নামে ওই প্রস্টিটিউটকে কিডন্যাপ করলো? তার মানে দাগিনীকে মারতে না পেরেই হয়তোবা ওই প্রস্টিটিউটকে নিয়ে মেরেছে, মানে তার রাগ ঠান্ডা করেছে। কমলা এখন বুঝতে পারছে যে মেয়েগুলোকেও টার্গেট করেছিল তাদেরকে যখন মারতে পারেনি তখন ওর ভিতরকার ক্রোধ থামাতেই ও ওই 4 প্রস্টিটিউটকে তুলে নিয়ে খুন করেছে। আর ওই 4 জনকে যেহেতু মেট্রোপলায়ন এরিয়া থেকে কিডন্যাপ করা হয়েছে, তার মানে কিলারের বাড়ি আশেপাশে হবে। ওই এরিয়ার আশেপাশে যত পিগ ফার্ম আছে, পরদিন সকাল ওই পিগ ফার্মগুলোর মালিকের খোঁজ নেওয়া শুরু হয়। গৌতম আর রাজা শান্তি পিগ ফার্ম নামে একটি পিগ ফার্মে যায়। আর এখানে যে কেয়ারটেকার ছিল সে আবার কানে একটু কম শোনে, তাই সে বুঝতে পারছে না রাজা এক্স্যাক্টলি কী জানতে চাচ্ছে। এই জন্য রাজারা চলে যাচ্ছিল। আর তখনই দেখা যায় পুলিশের এক সদস্য গৌতমদের কার ফলো করছে। এর মধ্যে মুথু কল করলে সে মুথুকেও জানায় গৌতমরা শান্তি পিগ ফার্মে এসেছিল। এতে করে মুথুর একটু সন্দেহ হয়। এই জন্য মুথু একটু চিন্তাভাবনা করে
শান্তি পিক ফার্মের উদ্দেশ্যে বের হচ্ছিল। আকবরও নামাজ পড়ছে। এই জন্য মধু আকবরের বাইকের চাবি নিয়ে শান্তি পিক ফার্মে চলে যায়। তবে ওই বৃদ্ধর সাথে কথা বলে জানতে পারে এই ফার্মের মালিক পিছে ফার্মে কাজ করছে। এই জন্য মধু মালিকের সাথে দেখা করতে চায়। আর এখানে আমরা দেখতে পাই এই শান্তি পিক ফার্মের মালিক আঙ্গুলির নিচেই। তবে মধুকে দেখে আঙ্গুলি চিনতে পারে। আর মধু যখন আঙ্গুলিকে অফিসে নিয়ে কথা বলতে চাচ্ছিল তখনই আঙ্গুলির সুযোগ বুঝে মধুর গলায় একটি ইঞ্জেকশন দিয়ে মধুকে বেহুশ করে তার আস্তানায় নিয়ে যায়। আঙ্গুলি মধুকে ওই বেডের উপর বেঁধে রাখে আর দাগিনীর পায়ের লম্বা চেনটি খুলে ছোট চেনটি লাগিয়ে দেয় যাতে দাগিনী মধুর কাছে যেতে না পারে। মধু তখনও বেহুশ। তবে আঙ্গুলি চলে যেতেই দাগিনী বোতলের পানি ছুঁড়ে মারলে মধুর জ্ঞান ফিরে আসে। দাগিনীকে দেখে মধুও জানায়, আমি একজন পুলিশ অফিসার। দাগিনী বলছিল যে কোনোভাবে পালিয়ে যান। মধুর কথা আমাকে যেভাবে বেঁধেছে আমি পালাতে পারবো না। আর তুমি চিন্তা করো না, গৌতম তোমাকে নিতে আসবে। তবে তাদের কথার মধ্যে আঙ্গুল এসে পড়ে আর এরপর মধুকেও ঠিক একইভাবে খুন করে। এদিকে পিক ফার্মগুলো ভিজিট করেও কমলারা এখন বুঝতে পারছে না তারা এখন কি করবে, কারণ তারা তো কোনো ক্লু পাচ্ছে না। কিছু একটা তো তাদের মিস হচ্ছেই। আর এর ঠিক পরবর্তী দিনই নির্জন একটি জায়গায় মধুর মাথাটি পাওয়া যায়। মানে আঙ্গুলি এবার বডি রেখে মধুর মাথাটি ফেলে গেছে। একজন পুলিশ অফিসার যে এতদিন যাবৎ ওই খুনিকে ধরতে চেষ্টা করছিল সেই ওই খুনির হাতে খুন হয়েছে। এজন্য বসন্তী ও কমলাকে বলছিল আপাতত কয়েকদিনের জন্য চুপচাপ বসে থাক। কমলার কথা, হাতে মাত্র 2 দিন সময় আছে, এরপরই খুনিটা দাগিনীকে মেরে ফেলবে। দাগিনীকে বাঁচাতে হলে, ওই খুনিকে ধরতে হলে কাউকে না কাউকে তো মরতে হবেই। আর এই কথা শোনা মাত্রই গৌতম তার বাড়িতে চলে যায়, কারণ বাড়ির সামনে ওই বডি রেখে যাওয়ার পর থেকেই গৌতমরা কমলার ওখানে ছিল। আর কিলারকে ধরতে যেহেতু একজনের জীবন বিসর্জনই দিতে হবে, এই জন্য গৌতম তার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তবে গৌতম রাজাকে থাকতে দিবে না। গৌতম রাজাকে চলে যেতে বলে। এদিকে আঙ্গুলি খুন করে যাওয়ার পরই দাগিনীর পায়ে বড় শিকলটি বেঁধে রেখে গেছে। এই জন্য দাগিনী হাঁটতে হাঁটতে ওই সেলের পাশে আসে আর এখানে এসেই এক মহিলাকে দেখতে পায়। আর ওই মহিলাও দাগিনীকে দেখে বলছিল, তোর কাছে বিড়ি আছে? দাগিনী বলে, না, মহিলার কথা বিড়ি নেই তো কথা নেই, তুই যা। এই জন্য দাগিনী আবার তার জায়গায় চলে আসে। অন্যদিকে গৌতম আঙ্গুলির অপেক্ষায় বেলকনিতে দাঁড়িয়ে আছে। আর ওই রাতে আঙ্গুলি গৌতমের বাড়ির সামনে আসে। কারের আওয়াজ পেয়ে গৌতমের নিচে নেমে আসে। তবে গৌতম তার বাড়ির সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। এই জন্য আঙ্গুলি একদম গৌতমের পাশে এসে কার থামায়। আঙ্গুলি কারের গ্লাস নামিয়ে দেয়। আর এরপর গৌতম তার ব্যাগ থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল। আঙ্গুলিও ছুরি নিয়ে রেডি। তবে গৌতম একটি ক্যাকটাস বের করে আঙ্গুলিকে দিচ্ছিল। ঠিক তখনই রাজা পিছে থেকে কার নিয়ে আসায় আঙ্গুলি কার স্টার্ট করে সেখান থেকে চলে যায়। আর গৌতমের হাতের ক্যাকটাসটিও কারের মধ্যে পড়ে যায়। আবার গৌতম কারের উপর হাত রেখেছিল, তাই যে পর্যন্ত হাত রেখেছিল ওই অবস্থায় লাঠি ধরে গৌতম পাশের একটি বাড়িতে গিয়ে ইঞ্চি টেপ দিয়ে কারের উচ্চতা মাপে। অন্যদিকে রাজা আঙ্গুলিকে ফলো করতে করতে একটি জঙ্গলের পাশে গিয়ে থামে। রাজা টর্চ নিয়ে আঙ্গুলিকে খোঁজার চেষ্টা করে। কারে অথবা কারের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে রাজা তার কারে ফিরে আসে আর এরপর গৌতমকে কল করে। তবে ঠিক তখনই আঙ্গুলি এসে রাজার পেটের ছুরি ঢুকিয়ে দেয়। রাজা তখনও ফোনে গৌতমকে আঙ্গুলির কারের রেজিস্ট্রেশন নম্বর বলতে যাচ্ছিল। ঠিক তখনই আঙ্গুলি রাজার গলা কেটে রাজাকে খুন করে। আর আঙ্গুলি গৌতমকেও বলে, কাল মাঝরাতে আমি তোমার দাগিনীকে খুন করতে যাচ্ছি। এর কিছুক্ষণ পর পুলিশ এসে রাজার বডিটি উদ্ধার করে। আর আঙ্গুলিও এখান থেকে ফিরে দাগিনীকে গৌতমের দেয়া ওই ক্র্যাকটাসটি দিয়ে আসে এবং বলে আসে গৌতম এটি দিয়েছে। দাগিনী ওই ক্র্যাকটাসটি দেখেই চিৎকার করে কান্না করছিল। সিন চলে যায় পরবর্তী দিন মর্চুয়ারিতে। পোস্টমর্টম শেষ করে রাজার বডিটি হ্যান্ডওভার করা হচ্ছে। গৌতম ডক্টরের কাছে জানতে চায় কিভাবে মারা হয়েছে। ডক্টর জানায় গলা কেটে, আর ডান হাতের ছোট আঙ্গুলটি কেটে ফেলা হয়েছে। গৌতমের কথা ডান হাতের ছোট আঙ্গুল কেন? ডক্টরের কথা হয়তো কোনো কারণ থাকতে পারে। এরপর একজন নার্স এসে রাজার সাথে যে জিনিসপত্র ছিল সেগুলো গৌতমকে দিয়ে যায়। আর গৌতমে সেগুলো নিয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কমল আর বসন্তীও এসেছে। গৌতম বসন্তীকে বলছিল, দয়া করে আমাকে আমার বাড়িতে নামিয়ে দিন। আমার জন্য এই কেসে অনেক মৃত্যু হয়েছে, আমি আর কারোর মৃত্যু চাই না। আমি অন্ধ, একজন প্রতিবন্ধী, আমি আর কি করতে পারবো? আর এইগুলো শুনে কমলা একটু উত্তেজিত হয়ে যায়। কমলা গৌতমকে বেশ কিছু গালি দিয়ে বলে, তাহলে আমাকে কেন এর সাথে জড়িয়েছ? কমলার কথা, তুমি যদি অন্ধ হও আমিও একজন পাথর। ওই দিন কলেজে যদি সিঁড়ি থেকে আমি পড়ে না যেতাম আজ আমি ওই খুনিকে ধরে ফেলতাম। আর কমলার মুখে কলেজের কথা শোনা মাত্রই গৌতম বসন্তীকে ওই কলেজে নিয়ে যেতে বলে। এদিকে আঙ্গুলিকে দেখা যায় খড়ের মেঝে রক্ত পরিষ্কার করছে। আর পরিষ্কার করে যাওয়ার সময় দাগিনীর কাছে জানতে চায় তোমার কিছু লাগবে কিনা। দাগিনী 1 প্যাকেট সিগারেট দিতে বলে। অন্যদিকে কমলারা সেই কলেজে গিয়েছে যেই কলেজের সিঁড়ি থেকে পড়ে কমলার আজ এই অবস্থা। মূলত ওই কলেজের একটি প্রোগ্রামে কমলা গেস্ট হিসেবে এসেছিল।
আর কমলার ধারণা অডিয়েন্সের মধ্যে ওই কিলারও সেখানে ছিল। এই জন্য কমলা ওই দিনের প্রোগ্রামের ভিডিও দেখছে। আর এই ভিডিওর মধ্যেই ক্যাপ পরিহিত এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। এমনিতে সে ক্যাপ পরা, তারপর আবার নিজের চেহারাও ঢেকে রেখেছে। এই জন্য কমলারা ওই ব্যক্তির পাশে যে ব্যক্তি বসেছিল তাকে ডাকে। আর লোকটি ওই সিটে বসে বলে, চেহারাটা আমার স্পষ্ট মনে নেই, তবে ক্লিন শেপ ছিল, বয়স 28 থেকে 30 হবে। ছেলেটি কোনো কথা বলেনি, তবে আমি যখন পপকর্ন অফার করেছিলাম বাঁ হাত দিয়ে পপকর্ন নিয়েছিল, তার মানে সে বাঁ হাতি। আবার এই ব্যক্তিও লেফট হ্যান্ডেড, তাই ওই দিন পপকর্নের বক্সটি তার ডান হাতে ছিল। কিন্তু গৌতমের কথা, বক্স ছিল অনেক দূরে, বাঁ হাত দিয়ে নিতে হলে তাকে এত দূরে ঝুঁকতে হবে, ডান হাত দিয়ে তো কাছে ছিল, বাঁ হাত দিয়ে কেন নেবে? কমলার কথা বাঁ হাতই তাই নিয়েছে, এটা একদমই সিম্পল। কিন্তু গৌতম মানতে চাচ্ছে না। তখন ওই লোকটা বলে, ওই ছেলেটার ডান হাত সারাক্ষণ পকেটে ছিল, এমনকি সে যখন উঠে চলে গিয়েছিল তখনও তার ডান হাত পকেটেই ছিল। আর এটা শোনার পরই গৌতমের রাজার কথা মনে পড়ে। গৌতম দ্রুত তার কারে নিয়ে যেতে বলে। আর মর্চুয়ারি থেকে রাজার সাথে যে জিনিসপত্র দিয়েছিল তার ভিতরে থাকা লাইটের মধ্যে রাজার ডান হাতের ছোট আঙ্গুলটি পাওয়া যায়। আর এটা দেখার পর গৌতম স্পষ্টই বুঝতে পারছে রাজা এই আঙ্গুল কাটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে ওই কিলারের ডান হাতের ছোট আঙ্গুলটি নেই। আর এই জন্যই সে সারাক্ষণ গ্লাস পরে থাকে, যাতে কেউ তাকে আইডেন্টিফাই করতে না পারে। আর গৌতম সেদিন কারের উচ্চতা মেপেছিল, তাই কমলারা কয়েকটি কার কোম্পানির লোকজনকে একত্র করে। কারটির উচ্চতা বলছে সেটা 5 সিরিজের কোনো এক সেডান হবে। কার বিক্রেতারা জানায় তারা এমন 96টি কার এই শহরে বিক্রি করেছে। কমলার কথা, এই 96টি কারের মালিকের মধ্যে একজনের ডান হাতের ছোট আঙ্গুল নেই, এমন কারোর কথা মনে পড়ে কিনা দেখুন। এরপর তারা নিজেদের মধ্যে আলোচনা করে জানায় ওই 96টি কারের মালিকের মধ্যে এমন একজনই আছে যার নাম আঙ্গুলিমালা। আঙ্গুলিমালা এমআরকে ইন্ডাস্ট্রিজ এবং শান্তি পিক ফার্মের মালিক। আর গৌতমরা যাকে খুঁজছে আঙ্গুলির সাথে তার সবকিছু ম্যাচ করছে। আর শান্তি পিক ফার্মের কথা জানা মাত্রই গৌতমরা আবার শান্তি পিক ফার্মে যায়। তবে তাদের কারটি তারা একটু দূরে রেখে তারা ফার্মে প্রবেশ করে। আঙ্গুলি তখন ফার্মে নেই, ওই বৃদ্ধ লোকটি ছিল। এই জন্য বসন্তী পিক কেনার নাম করে ওই বৃদ্ধকে নিয়ে ফার্মের মধ্যে ঢুকে যায়। আর এই সুযোগে কমলা গৌতমকে দিয়ে অফিস রুম তল্লাশি করাচ্ছে। তবে অফিস রুম তল্লাশি করে সেখানে কয়েকটি ম্যাপ ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায়নি। আবার অন্যদিকে দাগিনীর কথা মতো আঙ্গুলি দাগিনীকে সিগারেট এবং লাইটার দিয়ে গেছে। আর দাগিনীও সুযোগ বুঝে ওই মহিলাকে সেগুলো দেয় এবং তার কাছে জানতে চায় আপনি কে আর ওর সাথে আপনার সম্পর্ক কি। মহিলাটি বলে, আমার নাম র্যাচেল, আমি ওর টিচার। দাগিনী জানতে চায় আপনি এখানে কেন? র্যাচেল হেসে বলে, পানিশমেন্ট, আমি ওকে পানিশমেন্ট দিয়েছিলাম, এখন ও আমাকে দিচ্ছে। দাগিনীর কথা, ও এমন কি করেছিল? র্যাচেল বলে, মাস্টারবেশন। রাগিনীর কথা, এটা কি পাপ? র্যাচেল বলে, অবশ্যই পাপ, এটা জঘন্য পাপ। আমাকে সবাই বাঘের মতো ভয় পেত। চার্চের বাচ্চারা যেন খারাপ কিছু না করে সেগুলো দেখার দায়িত্ব ছিল আমার। আর আমার তো রেস্ট্রিকশনের মধ্যেও ও মাস্টারবেশনের মতো পাপ করেছে। আর যে হাত দিয়ে ও এই পাপ কাজ করেছে সেই হাতকে পানিশমেন্ট দেওয়া কি আমার অন্যায়? র্যাচেল জানায় আঙ্গুলিকে সে হাতে নাতে ধরার পর রাত দিন আঙ্গুলিকে সে নজরে রেখেছিল যাতে আঙ্গুলি দ্বিতীয়বার এই কাজটি করার সাহস না করে। সাথে এটাও বলে আঙ্গুলি একদিন রাগ করে ব্লেড দিয়ে তার গলা কাটতে এসেছিল। আর এই ঘটনার জন্য র্যাচেল আঙ্গুলিকে হেডমিস্ট্রেসের কাছে নিয়ে গিয়ে আঙ্গুলিকে এক্সপেল করে অরফানেজ থেকে বের করে দিয়েছিল। আর এর জন্যই গত 8 বছর যাবৎ আঙ্গুলি র্যাচেলকে এখানে এনে আটকে রেখেছে। র্যাচেলের কথা, এখনও পর্যন্ত ওর মধ্যে ওর পাপের কোনো অনুশোচনা নেই। সৃষ্টিকর্তা ওকে কীভাবে ক্ষমা করবে? একদিন ওর উপর বজ্রপাত হবে, আমিও মুক্ত হয়ে যাব। আর সেদিন আমি ওকে ইচ্ছামতো পেটাবো, এমনকি ওর মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমি পেটাতেই থাকব। দাগিনী পাশের সেলের ওই পুলিশের পোশাক পরিহিত লোকটার বিষয়ে জানতে চায়। র্যাচেল বলে সে একজন পুলিশ কনস্টেবল, সেই ওকে কিশোর শোধনাগারে পাঠিয়েছিল আর ও তাকে এখানে এনে মেরেছে। আর এই সব কিছু শোনার পর দাগিনী ভিতরে চলে যায়। এদিকে পিক ফার্মে যে ম্যাপটি পাওয়া গিয়েছে সেটি একটি ফ্যাক্টরির। আর এই ম্যাপটি দেখে কমলা এখন স্পষ্টই বুঝতে পারছে আঙ্গুলি ওই ফ্যাক্টরির মধ্যেই দাগিনীকে আটকে রেখেছে। তবে তারা এটাও জানে ও যেহেতু সেখানে একা, নিশ্চয়ই সেখানে অ্যালার্ম সেট করে রাখার কথা। আর আমরা যদি পুলিশকে জানাই, পুলিশ যদি ওকে ধরতে চায়, ওর যখন পালানোর কোনো রাস্তা থাকবে না, রাগের বশে দাগিনীকেও খুন করতে পারে। তাই দাগিনীকে বাঁচানোর এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে সিংহের গুহায় প্রবেশ করা। মানে তাদেরকেই সেখানে গিয়ে দাগিনীকে বাঁচাতে হবে। তবে কমলা তো হাঁটতে পারে না, যাবে কিভাবে? এরপর সিদ্ধান্ত হয় সিবিসিআইডি অফিস থেকে গৌতম যেভাবে ফাইল নিয়ে এসেছিল ঠিক একইভাবে গৌতম সেখানে যাবে। তাই গৌতম পুরো ম্যাপে কাঠি লাগিয়ে হাত দিয়ে বুলিয়ে পুরো ফ্যাক্টরির ম্যাপটা পর্যবেক্ষণ করে। আর এরপর কমলাকে নিয়ে ওই ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কমলা ইনস্ট্রাকশন দিচ্ছে
আর গৌতম সেভাবে কার ড্রাইভ করছে। তবে শুনতে যতটা সহজ মনে হচ্ছে কাজটা ততটাও সহজ নয়। অন্যদিকে আঙ্গুলি শাওয়ার নিয়ে কিছু একটা করতে রেডি হচ্ছিল। আঙ্গুলি দাগিনীকে অন্য একটি রুমে এনে চেয়ারের সাথে বেঁধে রাখে। আর দাগিনীও লক্ষ্য করে আঙ্গুলি র্যাচেলকেও অন্য চেয়ারে বসিয়ে রেখেছে। আর র্যাচেলের মাথার উপর ওই 13টি মেয়ের মাথা, যাদেরকে আঙ্গুলি তুলে এনে খুন করেছিল, সামনে শত শত মোম জ্বালানো। এরপরে শুরু হয় রিচুয়াল। এটা মূলত আঙ্গুলির সেট আপ করা রিচুয়াল। আর এখানে আঙ্গুলি আর র্যাচেলের অভিনয় আমরা এটাই জানতে পারি, আঙ্গুলি একদিন হিসু করতে গিয়ে প্যান্টের চেনের মধ্যে আটকে গিয়েছিল। এই জন্য আঙ্গুলি চিৎকার করে কান্না করছিল। তখন র্যাচেল ধারণা করেছিল আঙ্গুলি হয়তোবা মাস্টার বেড করতে গিয়েছিল, সেখান থেকে হয়তোবা চেনে আটকে গিয়েছে। আঙ্গুলি যতই বোঝানোর চেষ্টা করছিল, র্যাচেল কিছুই বুঝতে চাচ্ছিল না। কারণ র্যাচেল ছিল প্রচুর স্ট্রিক্ট। র্যাচেল যেটা বলেছে সেটাই। র্যাচেল কিছুতেই আঙ্গুলির কথায় বিশ্বাস করছিল না। র্যাচেলের কথা তুই অন্যায় করেছিস। অরফানেজে থাকা সবাই তখন আঙ্গুলির দিকে তাকিয়েছিল, আঙ্গুলিকে দেখে হাসছিল। র্যাচেলও এরপর থেকে আঙ্গুলির উপর প্রতিনিয়ত নজর রাখত। রাতের বেলা রুমের লাইট জ্বালিয়ে রাখত। আঙ্গুলি ঘুমাতেও পারত না। রাত দিন 24 ঘন্টা র্যাচেলের টর্চার সহ্য করতে হয়েছিল। আর এভাবে চলতে চলতেই আঙ্গুলি একদিন সাইকোপ্যাথে পরিণত হয়েছিল, যে জন্য আঙ্গুলি বাধ্য হয়ে র্যাচেলকে খুন করার চেষ্টা করেছিল। র্যাচেল ছিল একজন প্রতিষ্ঠিত ম্যান, আর র্যাচেলের অত্যাচারেই আঙ্গুলির ওই পরিণতি হয়েছিল। এই জন্য আঙ্গুলি যখনই কোনো প্রতিষ্ঠিত মেয়েকে দেখেছে তখনই তাকে তুলে এনে মেরেছে। এদিকে গৌতম রয় ফ্যাক্টরিতে পৌঁছে গেছে। কমলার ইনস্ট্রাকশন মতো গৌতমও ওই ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে। অন্যদিকে বসন্তীকে দেখা যায় যেখান থেকে ইলেকট্রিসিটির লাইন নিয়ন্ত্রণ করা হয় সেখানে গিয়েছে। আর এদিকে ওই রিচুয়াল শেষ করে আঙ্গুলি দাগিনীকে মারতে এসেছে। তবে দাগিনী আঙ্গুলির কাছে জানতে চাচ্ছিল ওই পুলিশকে কেন এখানে এনেছিলে। আঙ্গুলি বলে আমাকে শোধনগরে নেওয়ার সময় ও আমার করেছিল। সেদিন আমি ওর চেহারা দেখতে পাইনি, তাই এখন আমি প্রতিদিন ওকে দেখি। এরপর আঙ্গুলি যখনই দাগিনীকে মারতে যাবে, দাগিনী আঙ্গুলিকে বলে আজ আমার জন্মদিন, আমাকে একটা গিফট দিবে। আঙ্গুলি বলে বলো তুমি কি চাও। দাগিনী বলে গৌতমকে মেরো না। তবে ঠিক তখনই গৌতমের পায়ে লেগে আঙ্গুলির অ্যালার্ম সিস্টেম বেজে ওঠে। আঙ্গুলিও তখন পাগলের মতো রুম থেকে বের হয়ে গৌতমের দিকে ছুটে যায়। অন্যদিকে বসন্তী ওই জায়গার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এই ফ্যাক্টরির ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। এই জন্য আঙ্গুলি গৌতমকে মারতে গিয়েও অন্ধকারে দেখতে না পেয়ে মারতে পারছিল না। গৌতমও যেতে যেতে পাশে একটি রুমে ঢুকে পড়ে। এরপর আঙ্গুলিও ওই রুমে গিয়ে গৌতমকে খুঁজছিল। তবে গৌতম শুধু আঙ্গুলিকে বলে দেখো আমি তোমাকে মারতে আসিনি, আমি একটি জীবন বাঁচাতে এসেছি। তবে তখন ইলেকট্রিসিটি চলে আসায় আঙ্গুলি গৌতমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তবে গৌতমও আঙ্গুলির গলায় ইলেকট্রিক শক দিতেই আঙ্গুলি বেহুশ হয়ে পড়ে। গৌতমও সাথে সাথে আঙ্গুলির পায়ে চেন দিয়ে আটকে দেয়। এদিকে দাগিনী গৌতম গৌতম বলে চিৎকার করেই যাচ্ছিল। তাই গৌতম দাগিনীর শব্দ শুনে শুনে ওই রুমে গিয়ে দাগিনীকে উদ্ধার করে। এদিকেও আঙ্গুলিও হামাগুড়ি দিতে দিতে সেখানে চলে এসেছে। আর দাগিনী আর গৌতম যখন বের হয়ে যাচ্ছিল, আঙ্গুলি দাগিনীর পায়ের চেন টেনে ধরে। দাগিনী অনেক কষ্টে চেন ছাড়িয়ে যখনই যেতে যাবে, আঙ্গুলি পিছে থেকে টিচার টিচার বলে ডেকে ওঠে। আঙ্গুলি বলছিল টিচার আমাকে একা এখানে ফেলে যাবেন না, দয়া করে আমাকে মেরে ফেলুন, তারপর আপনি যান। যাওয়ার আগে আমাকে শেষ পানিশমেন্টটা অন্তত দিয়ে যান। আর আঙ্গুলির আর্তনাদ দেখে দাগিনীরও মায়া হয়। দাগিনী গৌতমের থেকে আঙ্গুলির পায়ের ওর তালার চাবিটি ফ্লোরের মধ্যে রেখে চলে যায়। তবে আঙ্গুলি যখনই ওই চাবি নিতে আসে, ঠিক তখনই র্যাচেল ওই চাবিটি নিয়ে গিলে ফেলে, যাতে আঙ্গুলি কখনো বের হতে না পারে। তবে আঙ্গুলি র্যাচেলের পেট ফেরে ওই চাবিটি বের করে নিয়ে আসে। তবে আঙ্গুলি যতক্ষণে বাইরে বেরিয়ে আসে ততক্ষণে দাগিনীরা এখান থেকে অনেক দূরে চলে গেছে। আর দাগিনীকে উদ্ধার করার পর প্রেস মিটিং ডাকা হয়। প্রেস মিটে সাংবাদিকরা জানতে চায় আপনি 7 দিন কিলারের সাথে ছিলেন, কিলার আপনাকে মারল না কেন, আর এখন কি সে আপনাকে মারতে আসবে? দাগিনী বলে জানি না। আবার কেউ জানতে চাচ্ছিল পুলিশ যদি ওই খুনিকে এখন ধরতে পারে তাহলে আপনি ওই খুনির কী শাস্তি আশা করছেন। দাগিনী বলে আপনারা যে কিলারকে দেখছেন আমি সে কিলারকে দেখিনি, আমি শুধু একটি বাচ্চাকে দেখেছি। তখনই সাংবাদিকরা বলে ওঠে যে কিলার 16 জনকে খুন করেছে তাকে আপনি বাচ্চা কীভাবে বলতে পারেন? এদিকে আঙ্গুলি টিভিতে সবই দেখছিল। দাগিনী বলে এটা সত্যি, ও খুন করেছে, কিন্তু এই 7 দিনে আমি ওর মধ্যে একটি বাচ্চাকে দেখতে পেয়েছি। আমি একা এক অনাথ বাচ্চাকে দেখতে পেয়েছি। আমি ওই বাচ্চার নমনীয় হৃদয়ের মধ্যে অজস্র ক্ষতও দেখতে পেয়েছি। আমি যদি ওই বাচ্চার মা হতে পারতাম, আমি যদি ওই বাচ্চার বোন হতে পারতাম, তাহলে আমি বাচ্চাটার ভালো খেয়াল রাখতাম, ভালোবাসা দিয়ে আগলে রাখতাম। আর দাগিনীর মুখে এই সব কথা শোনার পর আঙ্গুলি একটি পাহাড় থেকে ঝাঁপ দেয়। আর এর মধ্য দিয়েই অতিরিক্ত শাসন করা, সবসময় নিজেকে পারফেক্ট ভাবা একজন টিচারের নিজের হাতে গড়া একজন সাইকোপ্যাথের গল্পের শেষ হয়। আঙ্গুলির সাথে কি হয়েছিল
আঙ্গুলি কেন সাইকোপ্যাথে পরিণত হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি বা জেনেছি। আঙ্গুলি সাইকোপ্যাথ হওয়ার পিছনে কে দায়ী, ওই টিচার না আঙ্গুলি নিজেই? আপনার কি মনে হয় কে দায়ী এবং কেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।